নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। প্রথমেই তাদের ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে হাত ধরে আছো, এবং যারা এখনও করনি বা আমার ভিডিওসগুলো দেখো না, তারা প্লিজ যদি চোখে পড়ে একটু দেখো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আমার প্রত্যেক দিন এই কথাটা বলি, আবার বলছি, আমার যে ভিডিওটা আগে ছিল, পুরনো ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমারই ভুলবশত। আমি আবার নতুন করে ওই নাম নিয়েই শুরু করেছি। তো যারা পুরনো ভিউয়ার্স ছিলে তারা প্লিজ ফিরে এসো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আমার হাতটা শক্ত করে ধরো। আর আমি এটা কেন বারবার বলি, আমি চাই আমার জীবনের যে ঘটনাগুলি ঘটেছে, আমার উপলব্ধি, আমার নিজের কানে শোনা দেখা, সেই ঘটনাগুলি তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই, এবং তোমরাও সেটা শুনে যদি কোনো উপকার পাও, তাই জন্যই আমি আমার জীবনের ঘটনাগুলো তুলে ধরি তোমাদের সামনে। তো যাই হোক, আজকে আমার যে বক্তব্য বা যেই ঘটনাটি বলবো সেটি তোমরা মন দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত শোনো। একটি অস্বাভাবিক ঘটনা, কিন্তু অস্বাভাবিক হলেও সেটি সত্যি ঘটনা। এটা বলছি আমার জন্মের সময়, মানে আমার যখন জন্ম হবার সময় 7ই জুলাই, তার আগে এই ঘটনাটি। আমার এই জুলাই মাসে 57 বছর হয়ে যাবে। তো ওই 57 বছরই মোটামুটি ধরতে পারো আগেকার কথা। আমার মা, মানে আমি হয়েছিলাম শিশুমঙ্গল হসপিটালে, যেটা তোমার এলগিন রোডে অবস্থিত। তখনকার দিনে এটা খুব নামকরা একটি হসপিটাল ছিল, সেবা প্রতিষ্ঠান বলতে পারো। এবং সেখানে রামকৃষ্ণ মিশন থেকে পাশ করা এবং ওখানকার দীক্ষিত অনেক ছাত্রছাত্রী ওখানকার ডক্টর ছিল, এবং তাদের হাতেই হাজার হাজার রোগী সেবা পেত, এবং খুব নিষ্ঠার সঙ্গে তারা সেবা করত রোগীদের। তো সেই মহান হসপিটালে আমি জন্মেছি। এখন অনেক হসপিটাল নার্সিংহোম গ্রো করেছে, ভালো ভালো হয়েছে, কিন্তু তখন কিন্তু শিশুমঙ্গলের নাম ডাক বেশ ভালোই ছিল। এবং আমার মা বাড়ির দিকে সবকটি ছেলে মেয়ে, মানে আমার মাসিদের দিক থেকে এবং আমার মামাদের দিক থেকে সব কটাই, মানে মানে আমার যারা ভাই বোন দিদি দাদা প্রত্যেকেই আমরা শিশুমঙ্গলে হয়েছি। যেহেতু আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে কোনো মহিলা সদস্যা ছিলেন না, যা আমি আগেই বলেছি, আমার মা, বাপি এবং আমার একজন মানে ব্যাচেলার জ্যাঠামশাই। উনি কিন্তু আমার নিজের জ্যাঠামশাই ছিলেন না, অনেক দূর সম্পর্কের বলতে পারো। ওনার কথাও একদিন আমি তোমাদের কাছে বলবো। তো এই তিনজনকে নিয়ে, এবং জগদীশ দা যে আমাদের বাড়িতে সর্ব কাজ করত, তাদের নিয়েই, মানে প্রত্যেকেই কিন্তু ছেলে মেল। তাই জন্য বাপি ওই 7ই জুলাইয়ের আগে মাকে ভর্তি করে দিয়েছিল, কারণ বাপি ভয় পাচ্ছিল কখন কি হবে না হবে। তো মাকে, এখন যেমন সরকারি হসপিটালগুলিতে প্রত্যেকটি হলো নন পে, বিনা পয়সার বেড, কিন্তু তখন কিন্তু দু রকমের বেড ছিল। একটা পেয়েবল, মানে পেড বেড, যেখানে টাকা দিয়ে তোমাকে থাকতে হবে, আর এক ছিল ফ্রি বেড। তো আমি কিন্তু যেই বেডে পে করে থাকা হবে, সেই বেডেই বাপি আমার মাকে ভর্তি করে দিয়েছিল 5 তারিখে। 7 তারিখে ডেট, তার একদিন দুদিন আগেই মাকে ভর্তি করে দিয়েছিল, কারণ জেঠুই বলেছিল যে দেখ আমাদের বাড়িতে কোনো মহিলা নেই, তো যদি কিছু হয় রাত বিরেতে তুই আগেই ভর্তি করে দে, বাপিকে বলেছিল। তো সেই মতো কাজ করে বাপি ভর্তি করে দিয়েছিল। এবং মা যেহেতু পেয়েবল, সেই একটা ঘরের মধ্যে 4 জন থাকার ব্যবস্থা ছিল।
সেই জায়গাটা মানে কেবিন টাইপের বলতে পারো, কিন্তু সিঙ্গেল কেবিন না, 4 জন থাকার মতো। তার মধ্যে মা যখন গেল তখন 3 জন, মানে মাকে নিয়ে 3 জন হলো, একটা বেড খালি পড়েছিল। তো প্রত্যেকেরই মানে সন্তান সম্ভবা, মানে কাউরি 5 তারিখে সন্ধেবেলা কাউরি হলো না, বেবি হলো না। 6 তারিখে মানে ওই দুজনের মধ্যে, মানে মা ছাড়া যে দুজন, তার মধ্যে একজনের প্রসব বেদনা উঠলো বা লেবার পেন উঠলো, তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো। এবং তারপরে কিছুক্ষণ পর, মানে 1-1.5-2 ঘন্টা পর বা কিছুক্ষণ পর মা দেখলো তাকে বেডের মধ্যে শুয়ে, মানে রেখে দেওয়া, ফেরত দিয়ে শুয়ে দিয়ে গেল। এবং তখন মায়ের খুব কিউরিওসিটি, কী হয়েছে, কেমন লাগে, কীরকম কষ্ট হয়েছে। কিন্তু বউটি চুপ করে অসাড়ের মতন পড়েছিল, কিন্তু ওর নাকি নর্মাল ডেলিভারি হয়েছে এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এবং সন্ধেবেলা যখন তার বাড়ির লোকেরা, স্পেশালি তার হাজব্যান্ড বা স্বামী দেখতে হলো, সে উঠে বসে তার স্বামীকে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো এবং তার স্বামীও কাঁদতে লাগলো। তো মা খুব অবাক হয়ে দেখলো এবং কোনো বাচ্চা তার পাশে রাখা হয়নি। তো মনে মনে মা ধারণা করেই নিল তার কোনো মৃত সন্তান সে প্রসব করেছে। এবং সত্যি সে মৃত সন্তানই প্রসব করেছে। এবং ডাক্তারবাবু তাকে ডিসচার্জ করে দিল পরের দিন, 7ই জুলাই, যেদিনকে রাত্রিবেলা আমি জন্মেছি। 7ই জুলাই তাকে ছেড়ে দেওয়া হবে। তার স্বামীকে বলল যে আপনি কাল সকালবেলা কিছু ওষুধপত্র লিখে দেওয়া হবে, সেইগুলো আজকে ছাড়লাম না, কারণ আজকে শরীরটা তো স্বাভাবিক কথা একটু দুর্বল। আপনি কালকে একটু বেলার দিকে এসে, ডাক্তারবাবু 10টার সময় আসবে, আপনি দেখা করে যা যা ওষুধপত্র দেওয়ার লিখে নেবেন, নিয়ে যাবেন। তো ও স্বামী বলে আমি একটা দিনের জন্য ফিরে যাব কেন, আমি তো অনেক দূরে থাকি, তো আমি কাছাকাছি কোথাও থেকে যাচ্ছি, কোনো হয়তো ঘর ভাড়া করে বা কোনো হোটেলে থেকে যাচ্ছি বলে, তাহলে আপনি তাই করুন। তো সে চলে গেল। পরের দিন সকালবেলা মায়ের নাকি একটু একটু শরীর খারাপ করছিল সকালবেলা, তো মা খাওয়া দাওয়া করলো। এবং আরেকজন যে ছিল তার সেদিনকে লেবার পেন উঠলো এবং তাকে নিয়ে যাওয়া হলো লেবার রুমে। তো ওই নিয়ে যাওয়ার সময়টুকু যে 1-2 ঘন্টা টাইম, তখন এই বউটার সঙ্গে মায়ের, মানে যে কালকে আগের দিন 5ই জুলাই মৃত সন্তান প্রসব করেছে, তার সঙ্গে মা কথা বলতে লাগলো। তো মা বলল যে তোমার কি এইটা প্রথম বাচ্চা, মানে আগে বাচ্চা আছে, তাহলে তুমি কেন ভেঙে পড়েছো? তখন বলল না, এটা আমার 3 নম্বর বাচ্চা এবং আমার আগের 2টো বাচ্চাও নেই। তখন মা বলল সে কি, তোমার এই রকম কেন? বলল আমার এখন 6 মাস চলছে এবং আগের 2টো বাচ্চাও আমার 6 মাসে হয়েছে। আমার প্রিম্যাচিউরড পেন ওঠে এবং আমাকে তাই জন্য এই বারবারই এই শিশু মঙ্গল হসপিটালে ভর্তি করা হয় এবং বারবারই আমি এক রকমের বাচ্চা জন্ম দিই। একরকম বলতে তাদের হাড়ের ওপর শুধু একটি মাংস হয়, মানে তাদের গায়ের রঙটা টুকটুকে লাল, মানে রক্ত দেখা যায়, মানে শিরা, উপসরা শিরা দেখা যায়, বুঝতে পারছো? কঙ্কালের ওপর বা হাড়ের ওপর একটি মাত্র লেয়ার, একটি মাত্র স্তর হয়েছে, কারণ ওরা তো প্রিম্যাচিউর, মানে 6-6.5 মাসে তারা জন্মগ্রহণ করছে এবং তারা সাইজেও খুব ছোট, মানে একটা হাতের তালুতে তাদের ধরা যায় এইটুকুনি। এই 3 বারই সে একই রকম বাচ্চা প্রসব করলো। এর কারণ কেউ ধরতে পারছে না। প্রথমবার এরকম হবার পর সে চিকিৎসক দেখিয়েছিল এবং তার কথার মতো ওষুধ ইঞ্জেকশন চলেছিল। দ্বিতীয়বারও সে একই ঘটনা হলো এবং এবারেও প্রথম থেকে সে ওষুধ ইঞ্জেকশন পথ্য সব মেনে চলেও তৃতীয়বারই এই। ও বলল আমার বোধহয় আর মা হওয়া হবে না, আমি তো বারবার এরকম জন্ম দিব, কতদিন আমি আর এইরকম করবো, আমার আর মা হওয়া হলো না বলে ও ডুকরে কেঁদে উঠল। এর পেছনে একটি গল্প সে বলল, যেটা আমার মাকে জানিয়েছিল, সেটাই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি। সে যখন প্রথমবার বিয়ের 1.5 বছর পর, আচ্ছা ওদের বাড়ি হলো মেদিনীপুরে তমলুকে, তো ওইখানে যখন সে প্রথমবার বিয়ের 1.5 বছর পর সন্তান সম্ভবা হলো, ওদের বাড়ি হলো
মাটির বাড়ি, ওপরে তোমার খড়ের ছাউনি বা টিনের ছাউনি, পাকা বাড়ি মোট কথা না, সেই বা ওই রকম ওর শ্বশুরবাড়ি, এবং সামনে অনেকটা উঠোন, এবং উঠোন পার হয়ে তাকে বাথরুমে যেতে হয়, মানে টয়লেটে যেতে হয়। তো একদিন কি মানে এইরকম যত দিন এগিয়ে আসে, যারা মা হয়েছে তারা জানো নিশ্চয়ই, 5 মাসের পর থেকেই বারবার ঘন ঘন কিন্তু পেচ্ছাপ পায়, ইউরিন পায়, ইউরিনের যে বেগ সেটা আসে। 7 মাসের পর তো আরও বেশি। তো তারও সেটা হচ্ছিল। 5 মাসের পর থেকে তার রাত্রিবেলা যেখানে সে একবার আগে উঠতো, সেখানে তাকে হয়তো 3বার উঠতে হচ্ছে। এবং ওই মাটির বাড়িতে কিছুটা সিঁড়ি নেবে যে উঠোনটা পেরিয়ে, কারণ গ্রামাঞ্চলে তো সাপ খোপও হয়, তো ভয়ের ব্যাপার। তখন তার স্বামী তাকে বলেছিল, তুমি অতটা উঠোন পেরিয়ে গিয়ে বাথরুমে যেও না, তুমি এক কাজ করো, আমাদের ঘরের পাশে একটু ঝোপ আছে, মানে তুমি ওই উঁচু জায়গাটাতে বসেই তুমি ওখানে বাথরুম করে দিও, ওই ঝোপের মধ্যে সকালবেলা উঠে জল দিয়ে দিলেই হবে, বা তুমি বালতিতে তো জল রাখা থাকে, তুমি দিয়ে এসো। সেটা তার স্বামী বলেছিল। তখন সে এবং তার শ্বশুরবাড়ির লোকজনও, তাদের যৌথ পরিবার, তার ওপরে যা ছিল, যা ভাসুর, তাদের একটি ছেলেও ছিল। তো একটি কি 2-3টে ছেলে ছিল, জানি না, ঠিক বলতে পারবো না, তাদের এক পুত্র সন্তানও ছিল। ও যা বলল তা তো সেই মতন ও তাই করেছিল। এবং একটা দিন কি হলো জানো, যখন ও ইউরিন মানে পেচ্ছাপ যখন করছিল, করে যখন উঠে দাঁড়াতে যাচ্ছিল, তখন ওর হাত ধরে এবং চুল ধরে কে যেন জোরে ওকে টেনে বসিয়ে দিচ্ছিল বারবার। এবং ও যে মানে যতটা শক্তি আছে মাটিটা ধরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু একটা শক্তি, মানে প্রচণ্ড শক্তি তার এই জায়গাটা ধরে এবং চুলটা ধরে নাকি বারবার টেনে নামিয়ে দিচ্ছিল। সে কিছুটা উঠছে কিন্তু তাকে টেনে নামিয়ে দিচ্ছে। ও কিছুতেই বুঝতে পারছে না কি ব্যাপার, এই ব্যাপারটা। তখন স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে থেকে ছোট মেয়েদেরই বিয়ে হয়, তখন ওর বয়স ছিল, ও বললো সবে 17 বছর বয়স ছিল। তখন স্বাভাবিক ও চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে, ও স্বামীকে ডাকাডাকি আরম্ভ করেছে। এবং সেই চিৎকারটা শুনে ওই যে শক্তিটা ওকে টানছিল, সেটা আস্তে আস্তে হালকা হয়ে গেল, এবং পাশে একটি বাঁশের রড মতন ছিল, সেটাকে ধরেও কোনো রকমে উঠলো, উঠে দৌড়ে দৌড়ে ঘরে গেল, গিয়ে তার স্বামীকে এবং ইতিমধ্যে তার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে। ও পুরো ঘটনাটা বলল। ঘটনাটা বলার পর তখন ওরা বললো, তোমার কি মনের ভুল, যেমন বলে লোকে আর কি, বলে না না আমার মনের ভুল না, আমার চুলটা ধরে, আমার হাতটা ধরে কি যেন বারবার বসিয়ে দিচ্ছে, এবং তার শক্তি প্রচণ্ড শক্তি। তারপরে যখন 6 মাস, 6.5 মাস হবার পর ও প্রসব বেদনা উঠেছিল, এবং ওই অকালে প্রসব বেদনা দেখে সবাই খুব অবাক হয়ে গেছিল। তখন ওরা গাড়ি ভাড়া করে ওকে ওই শিশুমঙ্গল হসপিটালে ভর্তি করেছিল, কারণ সে সেখানকার ডাক্তারই দেখাতো নাকি, তো করেছিল। এবং তার ফলে এরকম অদ্ভুত একটি বাচ্চা জন্ম দিয়েছিল, যার শরীরে মাংস হয়নি, মানে রক্ত, মানে পিণ্ডের মতন বলতে গেলে পরে, একটা রক্তপিণ্ডের মতন। এবং তারপর এই তৃতীয়বারও সেই একই ঘটনা। এবং পাড়ার লোকেরা এবং মানে গ্রামের লোকেরা বলছে, ওই যে তুমি যে মূত্রত্যাগ করেছিলে, পেচ্ছাপ করেছিলে, তার ছিটে কোনো আত্মা, অনেক অতৃপ্ত আত্মারা তো আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, তার গায়ে হয়তো লেগে গেছিলো, এবং সে তোমাকে চুলের মুঠি ধরে হাত ধরে টেনে বসিয়ে দিচ্ছিল, মানে সে তা তো মানে প্রতিবাদ করছিল, কেন তুমি এই কাজ করেছো, তার গায়ে তোমার পেচ্ছাপের ছিটে লেগেছে, এবং যে কারণে ওর অভিশাপেই তুমি এই বারবার এই রকম বাচ্চা জন্ম দিচ্ছ। এটা তার পাড়া প্রতিবেশীরা বলেছিল। এবং আমার মা স্তম্ভিত হয়ে সেই গল্প শুনছিল। এবং হতেও তো পারে, এটা ঠিক, গ্রাম দেশে এরকম হয়, এবং অতৃপ্ত আত্মা আমাদের আশেপাশে ঘোরে, আমরা তো তাকে দেখতে পাই না, খোলা চোখে দেখতে পাই না। হয়তো সত্যি এইরকম ঘটনা ঘটে ছিল, হয়তো তোমরা বিশ্বাস করতেও পারো বা না, বা
নাও করতে পারো। কিন্তু আমার মা এত এডুকেটেড হওয়া সত্ত্বেও, এত ফরওয়ার্ড হওয়া সত্ত্বেও এবং এত উন্নত মনস্ক হওয়া সত্ত্বেও মা কিন্তু এটা বিশ্বাস করেছিল। মা বলল হ্যাঁ হতে পারে। যাই হোক, 10:30 11টার সময় তার স্বামী এলো এবং তাকে নিয়ে চলে গেল। ইতিমধ্যে যেই বউটি, আরেকটি বউ যে ছিল, সে তো ওই ডেলিভারি রুমে গেছে, সে ফিরে এলো, সেও মুখ কালো করে ফিরে এলো। তো মা তো এই মানে একে একটা দেখলো, আবার এরও মুখ কালো, এরও চোখ ছলছল করছে। দেখে মা বলল যে বাবা কি তোমার আবার কি হলো? তখন ও বলল এবারেও আমি মেয়ে জন্ম দিয়েছি। আমার শাশুড়ি বলেছে আর যদি মেয়ে হয়, আমার এর আগে 2টি কন্যা সন্তান আছে, এবার যদি মেয়ে হয় আমার শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তখন মা বলে এ আবার কি, সে এই মেয়েগুলো তো তার বংশেরই মেয়ে। তা জানি না আমি কি করব দিদি, কারণ ওরা জেনে গেছে এত মানে ততক্ষণে যে আমার মা একটি স্কুলের শিক্ষিকা, তাই ম্যাডাম বা দিদিমণিই বলছিল। তো বললো যে দিদি আমি বুঝতে পারছি না আমি একে নিয়ে কি করব। আর বাপের বাড়িতেও তারা রাখবে কেন? তারা তো আমাকে টাকা পয়সা দিয়ে কষ্ট করে বিয়ে দিয়েছে, তারাই বা রাখবে কেন? তখন মা বলে না না, ওরকম রাগের মাথায় বলেছে। তা তুমি গেলে নিশ্চয়ই তোমাকে কি ফেলে দেবে? তুমি কোলে নিয়ে যখন এই বাচ্চাটাকে দাঁড়াবে তখন তোমাকে কখনো তারা ফেলে দেবে না। তার স্বামী, তারও মুখ কালো, সে কোথায় তাকে উৎসাহ দেবে? কিন্তু তারও মুখ কালো এবং যারা যারা এসেছিল তাদেরও মুখ কালো। তাহলে ভাবো যে এটা তো তখনকার সময়, মানে আজ থেকে 56-57 বছর আগেকার কথা বলছি। এখনও কি মানে মানসিকতা চেঞ্জ হয়েছে? মেন্টালিটি চেঞ্জ হয়েছে? এখনও মেয়ে জন্ম দিলে পরে মুখটা কালো করে, মানে বলতেই চায় না তাদের ঘরে আর একটা নতুন সদস্য এসছে। জিজ্ঞাসা করলে মুখ কালো করে, মুখ চুন করে বলে, মানে দেখে মনে হয় অ্যাজ ইফ তারা কোনো অপরাধ করে ফেলেছে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে। মানে তার মা হীনমন্যতায় ভোগে। যুগ যে কবে পাল্টাবে আমি জানি না। তো যাই হোক, সেদিন রাত্রিবেলা আমি জন্মগ্রহণ করলাম এবং যেহেতু আমার বাপের বাড়িতে, মানে আমার মায়ের শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে মেয়ে খুব ভালোবাসতো। আমার বাপিও কন্যা সন্তান ভালোবাসতো, জেঠুও, প্রত্যেকে মেয়ে ভালোবাসতো। এবং বাড়িতে নাকি বলেছে, আমার মাকে পরে নাকি বলেছিল যে সেদিন রাত্রিরে হওয়ার পর তো সেদিন কিছু করা যায়নি, পরের দিন নাকি পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে ঘনিষ্ঠটা তাদের নাকি বাপি মিষ্টি খাইয়েছিল। এবং এটা মা আমাকে গল্প করেছিল। 3 মাস মা বাড়িতে থাকার পর যখন আমি আমার বাড়িতে, মানে মায়ের শ্বশুর বাড়িতে এবং আমার বাড়িতে আমি যখন ফিরে গেলাম 3 মাস মা বাড়িতে থেকে, সেদিনকে নাকি আমাদের বাড়ির বারান্দায় টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছিল। মানে আমাকে ওরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিল। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা নিশ্চয়ই কমেন্ট করে জানিও এবং লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই বয়স্ক মানুষটার রিকোয়েস্ট তোমরা ফেলে দিও না। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও এবং কমেন্ট করো। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর যেই ব্লগটা যেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেখানেও আমি দিতাম, এখানেও দেবো। তো প্লিজ আমার পাশে এসে দাঁড়িও, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।